অর্থাৎ সম্মতির বাইরে গেলে সেটা ধর্ষণ। 5ই আগস্টের পরে ছাত্ররা কিছু পাইলেই ফুঁসে ওঠে, যেটুকু হিজবুত তাহরীরের রাস্তায় নামে কি করে বলেন। তৌহিদি জনতা কি, তৌহিদি জনতা মব তৈরি করে, সেখানে জামাতের লোকও দখল করতেছে, চাঁদাবাজি করতেছে, বিএনপির লোকও করছে। আরে কোনো বাসায় ডাকাতি হইলে আগে সিকিউরিটি গার্ডকে ধরে। ওই পূর্ব পাকিস্তানের সময় পাট ছিল 1 নম্বর এক্সপোর্ট আইটেম। দেখো অমুকের বাসায় কলম চুরি হয়েছে, আমাদের কাছে কমপ্লেন হয়েছে, আপনার পকেটে কলম দেখছে, আপনাকে গ্রেপ্তার করলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচনা শুনে থাকি অতিথির মুখ থেকে। আজও আমাদের সাথে হাতে বেশ কয়েকটি খবর রয়েছে। আজ ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে গত রাত থেকে সারা দেশে এক ধরনের ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীরা মধ্যরাতে রাস্তায় নেমে এসেছিল। এবং আজকেও কিন্তু দিনের সবচেয়ে আলোচিত বিষয়, আপনি জানেন যে মাগুরায় একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটবার পরে রেডিক্যালি এই ঘটনাটা বেড়ে গেছে। হঠাৎ করে গতকালকে 11 জন না 12 জন এরকম ধর্ষিতা হয়েছে। এবং আজ ভাই, গত 10-15 বছর ধরে একটি ট্রেন্ড আমরা দেখছি যে একটি ঘটনা যখন শুরু হয় এবং সেই ঘটনাটি যখন আলোচনায় চলে আসে, ঠিক ওই ঘটনাটা ওই সময় মাত্রা বেড়ে যায়। এর কারণটি কি আসলে? আপনি তো দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করছেন। শিশু ধর্ষণ হয়েছে বিশ্বের অনেক জায়গায়, কিন্তু সম্মতি সাপেক্ষে এই ধর্ষণ বলা হয় না। বাংলাদেশে এখনো আমরা কালচারালি ওই জায়গায় উপনীত হইতে পারিনি। যদিও সামনে নির্বাচন, কিছু মৌলবাদী বলেন বা ধর্মীয় রাজনৈতিক দল, তারা কিন্তু বলে মেয়েরা যে কোনো ড্রেস পরতে পারে, অর্থাৎ ভোটের জন্য। আমি বলবো ভোটের জন্য। যেমন ধরেন, উদাহরণস্বরূপ বলি যে ড্রেস সাধারণত হয়, ছেলে হোক আর পুরুষ মেয়েই হোক, ড্রেস আবহাওয়া, সংস্কৃতি এবং বিজ্ঞানের অগ্রগতি, তিনটার উপরে অটোমেটিক নির্ভর। এই জন্য এক এক দেশে এক এক ধরনের ড্রেস। তা আমাদের দেশে তো আর ইচ্ছে করলে বিকিনি চলবে না, এই সংস্কৃতিতে আমরা যাইনি। সুতরাং ধর্ষণ, আবার আমার দেশে সবাই বোরকা পরতে বাধ্য হবে না। হ্যাঁ, বাধ্য হবে। আমাদের এক ধরনের মিশ্র সংস্কৃতি আমাদের। এই জন্য বলছি যে সংস্কৃতি যতটুকু অ্যালাউ করে এর বাইরে বজায় রেখে আমরা তো এর বাইরে যেতে পারি না। এই জন্য আমি উদাহরণ দিয়েছিলাম যে ধরেন আমি চিকিৎসার জন্য ব্যাংককে গেছি। ব্যাংককে সুকুম্বিত 1, 2, 3, 4 এইভাবে রাস্তা আছে। 1 রাস্তায় 2 দিকে ফুটপাথ আছে, মাঝ দিয়ে গাড়িও চলছে, 2 দিকে ম্যাসেজ পার্লার। আমার অসুখের জন্য গেছি, আমি আর আমার ওয়াইফ হেঁটে যাচ্ছি, আমার হাত ধরে এক বিকিনি পরা মেয়ে ধরে বসে, আমার ওয়াইফ টেনে আমাকে ছুটাই নিছে। এটা তো আমাদের দেশে চলবে না তো। সুতরাং এই জন্য বলছি যে এই যে ধর্ষণ, ধরেন এমনিতেই ধর্ষণ এখনো সমাজ গ্রহণ করে না, কিন্তু শিশু ধর্ষণ সে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে এখন। এটা তো কোনো অবস্থাতেই এটাকে মেনে নেয়। আবার ধর্ষণেও হয়, ধর্ষণ কোনো অবস্থাতেই মেনে নেওয়ার তো সুযোগ নেই। তো সুতরাং না, যে সে এমনকি সেক্স ওপেন, সে দেশেও কিন্তু ধর্ষণ অ্যালাউড না। অর্থাৎ সম্মতির বাইরে গেলে সেটা ধর্ষণ, সোজা কথা। এবং ধর্ষণ আমাদের দেশের শাস্তি তো বিরাট শাস্তি, তাই না? সুতরাং ধর্ষণের বিরুদ্ধে এখন ধরেন যেভাবে ধর্ষণের বিরুদ্ধে ফুসে উঠেছে, আমরা অবশ্যই ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। যৌন নিপীড়ন, এটার বিরুদ্ধে আমরা অবশ্যই সামাজিক সাংস্কৃতিক অবস্থা, আমাদের কালচার, বুনিয়াদী কালচার ঠিক রাখতে আমরা এটার প্রতিবাদ করি। কিন্তু আন্দোলনের ব্যাপারটা কিন্তু মাত্রার বাইরে, এটা কিন্তু হিসাব করতে হবে। অর্থাৎ আপনি দেখেন 5ই আগস্টের পরে ছাত্ররা কিছু পাইলেই ফুসে ওঠে, যেটা যতটুকু নয় তার চেয়ে বড় প্রতিবাদ। আমার কথা হচ্ছে যে ওই আন্দোলনটা, অথচ প্রত্যেকটা বিষয় কিন্তু সরকার সঠিকভাবে অ্যাড্রেস করবার চেষ্টা করতেছে, পারেও উঠতেছে না। অসহযোগিতা আছে। আগে তো কোনোদিন হয় নাই, ছাত্র দেখলে আমরা ধমক দিয়ে ঠিক করতাম, এখন ছাত্র দেখলে সরকারও ভয় পায়, ওই ছাত্র কিছু বলা যাবে না। তো সুতরাং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে,
দেশটাকে একটা নূতন জগতে গেছে। এখন এই নূতনকে বিভিন্ন ভাবে দেখে মানুষ। কেউ দেখে যে ছাত্ররা তাদের অধিকার, সমাজ পৌঁছে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, ছাত্ররা এটা ঠিক করতে চেষ্টা করতে, প্রত্যেকটা অন্যায় বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, কিন্তু তারাও তো অন্যায় শরিক হয়ে গেছে। সুতরাং সমাজটা তো পুরোটাই এখন ঘুরে ধরে যাচ্ছে। সুতরাং আমি বলবো প্রতিবাদের লিমিট, আইনের শাসন, সুশাসন কার্যকর করা উচিত। সরকার আছে, এটার প্রতিবাদ করা, সরকার আইনের বিধান অনুযায়ী বিচার করলেই তো হয়। এত সারা দেশ অচল করে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেওয়া, এত কিছুর তো প্রয়োজন নেই। এটা আমি মনে করি একটু বেশি হয়ে যাচ্ছে। ধর্ষণ আপনার সম্মতি সহকারে ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে না, ধর্ষণ হচ্ছে তো। সুতরাং আপনি একটা ঘটনা ঘটে গেছে, এটা অবশ্যই নিন্দনীয় এবং আমরা কঠোর দাবি করি, এটা ঠিক আছে। এবং সারা দেশ এবং আইন শৃঙ্খলা বাহিনী একেবারে প্রপারলি অ্যাড্রেস করেছে এবং যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তারও করেছে। এই জন্য আমি বলছি যে আইনের প্রয়োগ যদি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি। তার মানে কি এই আন্দোলনের মধ্য থেকে কোনো সরকারকে স্যাবোটাইজ করার বা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির কোনো, এটাকে একদম উড়িয়ে দেওয়া যাবে না, যে এটা একটা ইস্যু পাওয়া গেছে, এর ভিতরে ফেসিবাদের দোসররা ঢুকে গেছে। যেমন আমরা হিজবুত তাহরীরের একটি মিছিলে দেখলাম। আশ্চর্য থাকে, চিন্তা করেন, হিজবুত তাহরীর দিন তারিখ করে তারা পোস্টার লাগাইছে সারা দেশে পোস্টার লাগায় তারা মিছিল বের করছে এবং আধা ঘন্টা মিছিল চলছে। আপনি চিন্তা করেন এই হিজবুত তাহরীর কি করে মিটিং বের করলো। এবং এই হিজবুত তাহরীরের ভিতর বেশ কিছু ছবি শনাক্ত হয়েছে যারা যুবলীগের বিভিন্ন পদে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তো পরিষ্কার, ধরেন জাতিসংঘের যে একটা তদন্ত কমিশন রিপোর্ট দেওয়ার পরে ভারত এবং শেখ হাসিনা এরা কিন্তু আসলে একঘরে হয়ে গেছে। কারো এখন তারা নিজেরা চেষ্টা করতেছে এখানে ডিস্টেবিলাইজেশন তৈরি করে, অশান্তি তৈরি করে একটা কিছু বেনিফিট নেওয়া। সুতরাং আমার মনে হয় যে এখন আর সরকার যে ইংরেজ সরকার বলছে আপনারা প্রতিবাদ করেন, আপনারা কথা বলেন, যা মন চায় তাই করেন, এটা অবশ্যই কঠোর হওয়া উচিত, অবশ্যই আইন প্রয়োগ করা উচিত, অবশ্যই কঠোর হওয়া উচিত। যেটুকু হিজবুত তাহরীর রাস্তায় নামে কি করে বলেন। আর আরেকটা কথা দেখেন, বায়তুল মোকাররমে প্রত্যেকটা ইসলামিক সংগঠন নামাজের সময় দিয়ে গোপনে প্রোগ্রাম দিয়ে রাখে, নামাজ শেষ উত্তর গেটে দাঁড়ায় যায়। এটা কি রাজনীতি করবেন তো রাস্তায় ভেন্যু ঠিক করেন, নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে যেতে হবে। মসজিদটাকে ভেন্যু বানাবেন, ধর্মীয় প্রতিষ্ঠানকে ভেন্যু বানাবেন কেন? প্রত্যেকটা খেয়াল করে দেখেন, এই হিজবুত তাহরীর এই একই সুযোগ নিছে, তারা নামাজ পড়তে এবং ধর্মভিত্তিক অনেক দল এই কাজটি করে থাকে, প্রায় দলই করে এই কাজ করে, প্রায় দলই কাজ করে, বড় দল ছোট দল প্রায়ই তো দেখি যে এই বায়তুল মোকাররমে নামাজ পড়ে, নামাজের পরে আসরের নামাজের পরে নেমে গেল, মিছিলে বেড়ায় গেল, প্রতিবাদ শুরু করলো। কেন? উপাসনালয়, ওখানে তো সব ধর্মের লোকই যায়, সব মতের লোক যায় এবং কোন মতের লোক না, যারা নিরপেক্ষ একেবারে। আমরাও যাই না, আমরা তো ইসলামিক দলের সদস্য না, সব আমাদের ভিতরে ঢুকে গিয়ে ফট করে আপনার সামনে মিছিল বের করলেন। আমার তো মনে হয় যে এখান থেকে ধর্মীয় কোন প্রতিষ্ঠান থেকে কোন বিপ্লব, রাজনৈতিক কোন কর্মসূচি নিষিদ্ধ করা উচিত রীতিমত। ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক কারণে কেন ব্যবহার করবে? হ্যাঁ, এবং রাজনৈতিক ইস্যুতে বায়তুল মোকাররমে হিজবুত তাহরীর কি সারা বিশ্বে মেসেজটা গেল কি? হিজবুত তাহরীর ওপেন মিটিং করে, ডেট করে, তারিখ করে পোস্টার লাগায়, নিষিদ্ধ সংগঠন বলেন, এটা সারা বিশ্বে, এবং এটাকে একটা জঙ্গি সংগঠন, হিজবুত তাহরীর জঙ্গি সংগঠন। সারা বিশ্বে মেসেজ, ওয়ার্ল্ড নিউজ হয়েছে যে আমরা জঙ্গি দেশ। আমরা কি জঙ্গি দেশ? আমাদের মতো সকল ধর্মের প্রতি যে শ্রদ্ধা, এটা বিশ্বের কয়টি দেশ আছে বলেন? ভারতে তো এক টুকরা গরুর মাংস সন্দেহে মানুষ পিঠে মেরে ফেলে। আমাদের দেশে কি আছে বলেন? এটা কোনো একটা উদাহরণ আছে যে খাসি বলি দেয়, শুকর খায়, এগুলো কেউ কি কোনো বিরোধিতা করে? কেউ করে না, কেউ আমরা করি না। সুতরাং যার যার ধর্ম শেষে পালন করবে এবং ধর্মীয় প্রতিষ্ঠান রাজনীতির আওতামুক্ত রাখা অবশ্যই। জি, আরেকটি বিষয় একেবারেই কাছাকাছি, আপনি তৌহিদি জনতা নিয়ে কিন্তু আলোচনা চলছে এই মুহূর্তে, এবং তৌহিদি জনতা আসলে কারা? সরকার কিন্তু এটির ব্যাপারে যথেষ্ট শক্ত অবস্থানে যে তৌহিদি জনতার নামে কোনো মব চলবে না। বাট এই তৌহিদি জনতার ব্যানারে আমরা দেখছি প্রায় বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা। এটি এখন আর বিচ্ছিন্ন বলবার সুযোগ নেই, ঘটনা হলো তৌহিদি জনতা মাজার ভেঙে ফেলে,
মব তৈরি করে, তৌহিদি জনতা গানের আসর নামে গানের আসর, লালন মেলা ভেঙে দেয়, মেয়েদের খেলতে দিবে না, লালন গান গাইতে দিবে না, মাজার ভেঙে ফেলবে, কার কাপড় কেমন সেটা নিয়ে প্রশ্ন তুলবে, হ্যাঁ কার কাপড়, এগুলো এটা কারা করে এটা সবাই বোঝে। এখন সরকার এখন দেখছে তৌহিদি জনতার এইসব মব তো অনেক বেশি বেড়ে যাচ্ছে, তাদের জন্য সমস্যা, এখন তারা মনে করতেছে আইন প্রয়োগ করা উচিত। তৌহিদি জনতা এটা অ্যালাউ করলো কেন? তৌহিদি জনতা কি? তৌহিদি জনতা কি? তৌহিদি জনতা মব তৈরি করে ইয়েতে আপনার কক্সবাজারে মাইকিং করে মব তৈরি করলো, আগুন লাগাই কেন? এগুলো ধরে না কেন? আমরা তো শুনি না যে মাইকিং করলো, এখানে আসেন আসেন ধরে নেই কেন বলেন? তৌহিদি জনতা যেগুলো এই কথা বলবে সবগুলোকে গ্রেপ্তার করা উচিত, সবগুলো ভ্যান্ডালিস্ট, সবগুলো আপনার এই দেশে আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য দায়ী। যেরকম আপনার ফ্যাসিস্টের দোসররা যেমন ঢোকে বলি, তৌহিদি জনতা ঠিক একই রকম। এই দেশে অবশ্যই মাজার বিশ্বাস করে না কারা? তারাই তো ভাঙে মাজার। আপনি বলেন তৌহিদি জনতা কারা? এটা আমরা বুঝি তো, সুতরাং সরকার বোঝে না তা না। আর গোয়েন্দা সংস্থা কোথায়? এখন তো পুলিশ কিছুটা অ্যাক্টিভ, কোথায় তারা? আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে আপনার বায়তুল মোকাররম থেকে যে মিছিলটা বার করলো, এটা তো সাংঘাতিক একটা বাজে বার্তা আমাদের জন্য। আমাদের তো ভারত তো এটা খুঁজে বেড়ায়, আমরা জঙ্গি, এখানে হিন্দুদেরকে মেরে ফেলি, এই করি সেই করি, আর এখানে আপনার তৌহিদি জনতার নাম মব তৈরি করে, মসজিদ থেকে মাইকিং করে মব তৈরি করে। এটা তো প্রোটেকশন, এটা তো। আরেকটি খবর আছে আজকে সারাদিনে বেশ আলোচিত, এই খবরটি গতকালকে একটি আলোচনা সভায় সাবেক বাংলাদেশের নিযুক্ত সাবেক একজন রাষ্ট্রদূত এবং আরেকজন মিশন প্রধান তিনি বলেছেন 1/11 মার্কিন দূতাবাসের ভূমিকায় বিরাট ভুল ছিল। 2007 সালের সেই আলোচিত 1/11। না দেখেন 1/11 সময় তো এত বছর পরে আমার প্রশ্ন যে জায়গাটিতে যে বর্তমানে আবারও ঠিক ওরকম একটি পরিস্থিতিতে এসে ওইরকম আরেকটি পরিস্থিতির ভূমিকা নিয়ে যদি মানে খোদ আমেরিকান সাবেক একজন রাষ্ট্রদূত এরকম বক্তব্য দেয়, সেক্ষেত্রে এই সময়টাকে ঘিরে কোন ধরনের প্রশ্ন রেইজ করে? এখন তার সমন্বয়কারী বলা যাবে না, অর্থাৎ এখন যে একটি রাজনৈতিক দলের এক নেতা বলছিল যে -3 হয়ে গেছে, -4 করা হবে, বলছে না? তো সেটাতে আমাদের দেশে এটা প্রক্রিয়া চলছে না এমনটি বলা যায় না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই নির্বাচনের ব্যাপারে পজিটিভ কথা বলছে না। বলে দেখেন নির্বাচন হতে পারে ডিসেম্বরে, না হলে অতবারে হতে পারে, সবসময় ইংরেজির মেয়ে শব্দ ব্যবহার হয়। পরিষ্কারভাবে কখনোই বলে না নির্বাচন অত তারিখে না হলে এত তারিখের ভিতরে হবে না। এক ধরনের সম্ভাব্যতা তারা দিয়েছেন, হয়তো তারিখটি তারা নির্ধারণ করে দেননি যে একেবারে 3 তারিখ বা 2 তারিখ এরকম বলেননি, কিন্তু টেন্টেটিভ একটা সময় বলেছেন, হয়তো টেন্টেটিভ সময় বলছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো রোডম্যাপ না, রোডম্যাপ চাই ঠিক আছে, কিন্তু তফসিলের আগে তো সুনির্দিষ্ট করে তারিখ বলাও মুশকিল অনেকটা। তারিখ সুনির্দিষ্ট ভাবে না, ইলেকশন কমিশনের সাথেও পর্দার অন্তরে আলাপ করে, যেহেতু একটা প্রেশার আছে, একমাত্র ছাত্ররা কিন্তু ওই চায় আপনার কি শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত ফাঁসি কাস্টে না উঠবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা মুখেই আনে না। কিন্তু ফাঁসির কাস্টে ওঠাও তো দীর্ঘ আইনি প্রক্রিয়ার বিষয়। 15 বছর ভেরি সিম্পল, 15 বছর। তো ওনাকে ওই লুটপাট করার জন্য সময় দেওয়া হবে নাকি? 15 বছর সময় দেওয়া হবে? এখন ছাত্ররা নামছে না, এখন কি লুটপাট হচ্ছে? তাহলে কেন আপনি বলতে চাচ্ছেন ছাত্ররা কি করতেছে না এখন? কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের ব্যাপারেও তো একই অভিযোগ আছে। যেমন গতকালকে আমরা দেখলাম যে নোয়াখালীতে জামাতের এক নেতা ফেনীতে জমি দখল করেছে, এবং দেখা যাচ্ছে বিএনপির অনেক নেতার বিরুদ্ধে এরকম দখলের অভিযোগ আছে। আওয়ামী লীগের যে সব জায়গা দখল ছিল এইসব জায়গা পুনঃদখল হয়েছে। যেমন আমার এলাকা পাবনা, সেখানে জামাতের লোকও দখল করতেছে, চাঁদাবাজি করতেছে, বিএনপির লোকও করছে। সত্য কথা, চাঁদাবাজি। এখন ছাত্র, আমাদের এখানে ছাত্র নাই, পুরা এলাকায় কোনো ছাত্র নাই, আছে একজন সমন্বয়কারী করে, সে নাকি ঘুরতেছে একা। তো আমার বক্তব্য হলো যেখানে ছাত্র আছে, এই তো 2 দিন আগে আপনার রংপুরে নাকি আপনার বালুমহল
দখল করছে, তার ভিডিও বের হয়ে গেছে। সে বলছে না ওসিডিসি তো ম্যানেজ করতে হয়, ওখানে বালমহলে পয়সা নাই, কারণ ওসিডিসি কে নাকি এখন সমন্বয়কারীরা তো নেই, সেটি তো ঘোষণা দিয়ে দিয়েছেন। সমন্বয়কারী নাই। এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি তো ঘোষণা দিয়েছেন যে সমন্বয়কারী বা এরকম বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো পরিচয় কেউ যদি কোথাও কিছু করতে যায় তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শোনেন, বাঘকে রক্তের গন্ধ শোনায়, একবার টেস্ট করাইলে আর কিন্তু ছাড়তে পারে না। এখন সমন্বয়কারী যে ঘোষণা দিয়ে দিল, এখন তো সাজিদ আলম ইষ্ট হিসেবে গিয়ে ধাক্কা খাইছে, তখন তো তাদেরই বিপদ হবে। সমন্বয়কারীর নামে 2-4 পয়সা চাঁদা তুলে টুলে খাইতো, সমন্বয়কারী হলে পুলিশে দিয়ে দাও, তো সব সমন্বয়কারী বিগড়ে গেছে। তো এটা ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা হলের লোক মিলে এই পার্টি হয়েছে, কোনো প্রাইভেট ইউনিভার্সিটির কোনো ছাত্র নাই, কোনো হাই স্কুলের কলেজের কোনো ছাত্র নাই। ঢাকা ইউনিভার্সিটি পুরো ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা হলের ছাত্র ইলেকশন পার্টি করছে, ইলেকশনে যাইতে পারেন না, এই কারণে নানাভাবে তাফালিং করতেছে। এই তাফালিংয়ে তো কাজ হবে না, কাজ হবে না। আমার কথা হচ্ছে যে এই সরকার, আপনি চিন্তা করেন, আমি আগেও বলেছি যে ফ্যাসিস্ট সরকার IMF এর লোন স্যাংশন করেছে, সেই লোনের 4th কিস্তি আটকা গেছে। এটার অর্থটা কি? IMF এর লোন আটকা মানে মনে করেছে এই সরকারের পক্ষে লোন শোধ করা সম্ভব না, তারা লোন আর বন্ধ করে দিয়েছে। তো এতে অর্থনৈতিক অবস্থা যেভাবে জোড়া দিয়ে বলেন কেন, এই IMF এর লোন আটকায় দেওয়া ইন্ডিকেটর হচ্ছে যে আপনার টাকা অর্থনৈতিক অবস্থা ভালো না, এটা ভাবতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী তো আপনি কইতেছেন খালি ধর্ষণ আর ধর্ষণ, খালি লুট তরাজ, এহারে সাদাবাজি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। সেটি হচ্ছে যে গতকালকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার রয়েছেন তিনি একটি ঘোষণা দিয়েছেন যে আমরা এই রোজা বা এই ঈদ ঢাকা শহরের জন্য এক ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার সময়। আমরা গত প্রায় অন্তত 15 বছর ধরে দেখছি যে ঈদের ছুটিতে যখন বাসা বাড়ি ছেড়ে মানুষ গ্রামে চলে যায় পরিবার পরিজনের সাথে ঈদ করবার জন্য, তখন চুরি ডাকাতি এগুলো বেড়ে যায়। এই পরিস্থিতিতে এবছর ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঘোষণা দিয়েছেন যে যারা আবাসিক এলাকার সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করবেন বেসরকারি এজেন্সি যেগুলো আছেন তাদেরকেও গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হচ্ছে এবছর, এবং এটি শপিং মলের সিকিউরিটি যারা থাকবেন তারাও এই ক্ষমতাটি পাবেন। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখেন? এটি নিয়ে নানানজন নানানভাবে মন্তব্য করছেন। এটা কোনো কথা হলো? একজন লোক যদি অপরাধ করে, সে সিকিউরিটি হলে অপরাধের জন্য গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে, এটার অর্থটা কি? মানে সিকিউরিটি গার্ড, আরে কোনো বাসায় ডাকাতি হলে আগে সিকিউরিটি গার্ডকে ধরে ক্লু পাওয়ার জন্য। ডাকাতি যদি না বোঝা যায় আগে সিকিউরিটি গার্ডকে ধরে তারপরেও তার কাছ থেকে ক্লু বার করার চেষ্টা করা হয়, যে চুরিটা হলো কেমনে, কে আসছিল না আসছিল জানার জন্য সিকিউরিটি গার্ডকে ধরার। এই আবার কি ঘোষণা? এটা তো আমি বুঝলাম না। এই জন্য বলি যে এই সরকারের যে দায়িত্ব দিছে সে বোঝেই না কাজটা শুরু করবে কোথায়, শেষ করবে কোথায়। আপনি বলেন তো, একটা মহল্লায় ডাকাতি হইলো, ধরেন আমার বাড়ির ডাকাতি হইলো, আমাদের বাসা বড় একটা বাসায় থাকি ভাড়া, সেখানে তো সিকিউরিটি আছে। আমার বাসায় ডাকাতি হলে তো সিকিউরিটিকে আগে ধরবে, পুলিশ আগে ধরবে যে এখানে বল রাত্রে কি আসছিল, নাহলে সিসি ক্যামেরা দেখবে। এই তো দুটো প্রধানত। এটাকে আবার গ্রেপ্তার করার আদেশ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া। এটার অর্থটা কি? এর অর্থ আর এবারের ঈদে আমি বলে দিচ্ছি, মধ্যবিত্তরা নিম্ন মধ্যবিত্তে চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত গরিবে চলে গেছে। এবারে জাস্ট শ্রমিকরা ছাড়া, এই রিক্সা চালক, ভ্যান চালক, এরা ছাড়া আমার মনে হয় দেশে এবার গ্রামের বাড়িতে খুব কম লোক যাবে, কারণ মানুষের হাতে কোনো টাকা নেই। বাস্তবতা হলো টাকা নেই। মানে গত 15 বছরের দুঃশাসনের একেবারে দুঃশাসনের এবং এই সরকারের সময় দৃশ্যটা এবার দৃশ্যমান হয়ে উঠবে। সময় দেখেন, নো ইনভেস্টমেন্ট, নো চাকরি, নো অর্থনীতি প্রজেক্ট, বাজার দর চলে গেছে। এখনো দেখেন, আপনি যান সয়াবিন, বাণিজ্য মন্ত্রী বলছেন না 2-1 দিনের ভিতরে সয়াবিন তেল পাওয়া যাবে, কই পাবেন? আজকে তো সয়াবিন তেল নাই, পেলাম না। তো সয়াবিন তেল তো 30-40% সয়াবিন তেল বাংলাদেশে ইম্পোর্ট করে আনছে। এটা বিজনেস ম্যানরা আটকায় রাখছে, খামাখা ক্রাইসিস তৈরি করছে। আপনার সিন্ডিকেট ভাঙতে পারবেন না, কিছুই ভাঙতে পারবেন না। পুলিশ কথা, কিন্তু আমরা দেখছি যে বিগত বছরগুলোর তুলনায় এবছর কিন্তু রমজানে নিত্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণ, কিছুটা না, কি কমছে আপনি বলেন? ভেজিটেবলের দাম অনেকটাই নিয়ন্ত্রণ, যেটা আমাদের দেশে তৈরি হয়।
ভেজিটেবল তো আমরা ইম্পোর্ট করি না, উৎপাদন আমরা বরং ইম্পোর্ট করি, তাই না? এছাড়া আপনি বলেন তো ইম্পোর্টেড গুডস কোনটার দাম কমছে? খেজুরের দাম খদিরের দাম আগে আনছে, যেমন সোলার দাম নিয়ন্ত্রণে, সোলার দাম, এই 3-4টা আইটেম। পেঁয়াজের দামও তো নিয়ন্ত্রণে। আমার বড় মৌসুম বুড়ি কাটা পেঁয়াজের 6 লাখ হয়ে গেছে ঢাকা শহর। এখন তো উল্টা হবে রিয়াকশন, এতে খুশি হবেন না। পেঁয়াজের দাম যে জায়গায় গেছে বুড়ি কাটা, পেঁয়াজ তো পয়সা পাবে না। সামনে বসে দেখবেন পেঁয়াজ কৃষক অন্য পণ্যে চলে যাবে, যে পেঁয়াজের দাম পাই নেই, অন্য পণ্যে চলে যাবে, ক্রাইসিস হবে তো সামনে বছর। তো সুতরাং একদিকে যাবে আর একদিকে। সুতরাং বাজার ম্যানেজমেন্টটা লাগবে, বাজার ব্যবস্থাপনা যাকে বলে। আপনি ধরেন একটা কফি উত্তর অঞ্চলে যান, গরু খায় না, ফেলায় দেয়, 2 টাকা দাম। আর ঢাকা শহরে এখনো তো আপনার 15 টাকা 20 টাকা ছাড়া খাইতে গেছে মৌসুমের সময়। তো এই যে এই বাজার ব্যবস্থা নয়, দামটা তো একটা ব্যালেন্স থাকতে হবে। আপনার ওইখানে ধরেন ভবিষ্যতে এখন ধরেন কফি বুনবে না, কৃষকের তো আয় যেটাতে ভালো হবে সেই দিকে চলে যায়। যেমন আগে আমরা ছোটবেলায় পড়তাম, আপনি পড়ছেন কিনা, যে পাট হলো সোনালি আঁশ, সোনালি আঁশ, তার নাম দিয়েছিল সোনা, সোনা। পাট এখন নাই। পাট আমাদের পাট ওই পূর্ব পাকিস্তানের সময় পাট ছিল 1 নম্বর এক্সপোর্ট আইটেম, সেই পাট শেষ হয়ে গেছে। কারণ পাটের বিকল্প, পাটে কৃষক মনে আয় কমে গেছে, পাটের কারণ জুট মিল গুলো বন্ধ হয়ে গেছে। আগে সুগার, বাংলাদেশের সুগার এক্সপোর্ট হতো, সুগার এত আখ এত, আপনি এখন যান আপনি আখ দেশে আখ খুঁজে পাবেন না, অল্প পাবেন, গান্ডারি করে বিক্রি করে। আপনার আমাদের উত্তর অঞ্চলে পুরো বর্ডার এরিয়াতে সুগার মিল ছিল, সব সুগার মিল নাই, একটাও নাই, একটাও নাই, একটাও সব। সেটি তো আর এই একদিনে এগুলো সংস্কার করা সম্ভব না, এটার জন্য কিছুটা সময় লাগবে। সরকারের অবস্থা ব্যাপারটা হলো, একটু সরকার আইছে অন্তর্বর্তীকালীন সরকার, তা তো এগুলো খেয়াল রাখবে না। এখন ধরেন এই দারোয়ানরা গ্রেপ্তার করবে চুরি হইলে, এটার সমাধান হইলো? গরিব লোকটা বাচ্চা বাইর করছে, ওই বিল্ডিং এর সবচেয়ে গরিব লোকটারে বাচ্চা বাইর করছে, ওরে গ্রেপ্তার করবে না? না, এই দারোয়ানকে, এই সিকিউরিটি গার্ডকে গ্রেপ্তার করার ক্ষমতা দেয়া হয়েছে। গ্রেপ্তার করার ক্ষমতা, একটা বাসায় ডাকাতি হলে সিকিউরিটিকে তো এমনিই গ্রেপ্তার করতে পারে। গ্রেপ্তার করে শোনেন না, আগে যা সিকিউরিটির গার্ডকে ধরে, তো এবার গ্রেপ্তার করার ক্ষমতা আবার দেয় কেমনে? না না না, আপনি বিষয়টা বোঝেননি আজিজ ভাই। হয়তো সেটি হচ্ছে এই সিকিউরিটি গার্ডরাও অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারবে, সেই ক্ষমতা তাদেরকে দেয়া হলো। আমি উল্টাটা বলছি, সিকিউরিটি তাহলে তো পুলিশ দরকার কি? সিকিউরিটি আমারে, এখন আমি বাসায় আছি, কয়ে দেবে চোর, আমারে গ্রেপ্তার করবে? এটা কোনো কথা হইলো নাকি? সিকিউরিটি গার্ড রেজিস্টার আছে? এগুলো তো অনুমোদিত, গভর্নমেন্টের অনুমতি। আগে তো সিকিউরিটি হলো যেগুলো ভাড়া ঘর দেয়, বিভিন্ন জায়গায় সার্ভিসে দেয়, তাদেরকে দিবে কেন? আইন সবার হাতে হাতে দিবে কেন? এটা তো আইন তো হাতে হাতে দেওয়া। সিকিউরিটি তার বিল্ডিং সিকিউরিটি দিবে, এটা সিকিউরিটি কোম্পানিগুলোকে যারা নিরাপত্তার জন্য সাপ্লাই দেয়, সাপ্লাই তো সবই অনেক কিছুই দেয়, মানুষ দেয়, এখন নেনি দেয়, ঝাড়ুদার দেয়, রান্নাঘরা দেয়, সবই দেয়। সব কি আপনি পাবলিকের হাতে ছেড়ে দিবেন? সব সিকিউরিটি, প্রত্যেকটা সিকিউরিটি গার্ড যে কোম্পানিগুলো আছে, কোম্পানিকে আপনি ছেড়ে দিবেন? হ্যাঁ, আপনি কোম্পানির থেকে নেন, লোক ট্রেনিং নেন, ট্রেনিং দিয়ে পুলিশে নিয়ে নেন, তাহলে লোক নেন না কেন? 7 মাস 8 মাস হয়ে পড়ে গেল, আপনার লোক নেন না, পুলিশের লোক নেন না কেন? লোক নেন না। আপনার প্রাইভেট কোম্পানিকে প্রাইভেট কোম্পানির সিকিউরিটি আপনি গ্রেপ্তার করার অ্যারেস্ট করে দিবেন, এটা কেমন কথা? এটা তো দেখা যায় যে মনিবের উপরে কর্মচারী খবরদারি করবে। আমি বাসায় ঢোকার সময় বাসায় চুরি হয়েছে, আপনি বাইরে যাওয়ার সময় পকেটে করে লেগে গেছেন, আপনারা গ্রেপ্তার করলাম, কি করবেন আপনি? কি করবেন আপনি বলেন? এখন ধরেন একটা বাসার থেকে একটা কলম চুরি হয়েছে, কলম তো আর দেখা যায় না। আমি এই যে কলম নিয়ে আসি না, যে অমুকের বাসায় কলম চুরি হয়েছে, আমাদের কাছে কমপ্লেন হয়েছে, আপনার পকেটে কলম দেখছে, আপনাকে গ্রেপ্তার করলাম। পরে হয়তো দেখা গেল এই কলম তার না, সেটা ভিন্ন, গ্রেপ্তার তো করে ফেলাইলো। এগুলো কোনো কথা না। এখানে এদের প্রশিক্ষণও নেই এরকম, অনেক ঘাটতি আছে। প্রথম কথা হলো যে প্রত্যেকটাকে যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা, গ্রেপ্তার, এটা কিন্তু আইনেতে অ্যারেস্ট, এটা ফৌজদারি আইনের নিয়মে পড়লে আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন। কারণ গ্রেপ্তার তো সেনাবাহিনীকে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছেন কেন?
তার মানে গ্রেপ্তারি অর্ডার দিয়েছেন। সেনাবাহিনী সবচেয়ে পাওয়ারফুল অর্গানাইজেশন। তার মানে ডিএমপি কমিশনের এই যে ঘোষণা, এই ঘোষণা একদমই বাচ্চা সুলভ, এটা কোনো ঘোষণা না, এটা বিকল্প সমাধানের অনেক পথ আছে। এটা তো প্রশ্নই আসে না। আপনি যারে তারে আমারে ছেড়ে দিলেন যে আপনাকে গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তার করার ক্ষমতা দিয়ে দিলাম, হয়ে গেল। দেশের আইন ফৌজদারি ক্ষমতা অ্যাপ্লাই করার যারে তারে দেওয়া যায়, এত সহজ। আপনি সব ঢাকা শহরে তো সব জায়গায় সিকিউরিটি, তখন তো প্রাইভেট অনেক নিজেরা সিকিউরিটি রাখছে না, অনেকে তো সাপ্লাই দেয়, এটা তো ব্যবসা, তাদের ব্যবসা, তাই না? এখন ধরেন আপনার প্রাইভেট সিকিউরিটি আপনার বাসায় একটা সিকিউরিটি রাখছেন, হ্যাঁ, তারা তো আন্দোলন করবে, তাহলে আমাদেরও তো গ্রেপ্তার করার ক্ষমতা দেখ। তারাও পাচ্ছে তো, হ্যাঁ, তারাও তো বাসা মানে মহল্লা, এরপরে মানে মার্কেট প্লেস, এইসব জায়গায় যে সিকিউরিটি গার্ডরা থাকবে তারা গ্রেপ্তার করতে পারবে। এটা এই স্টোরিটা আমি পড়ি নাই, কিন্তু এটা একদমই খারাপ কাজ হবে, একদম ম্যাসাকার, সারা দেশ আউলা আসবে। আমরা শেষ দিকে আমরা আর একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানান ধরনের আলোচনা, যে আলোচনা দিয়ে আমরা শুরু করেছিলাম সেখানেই দিয়েই শেষ করব। সেটি হচ্ছে যে আমরা একটি দৈনিকের সংবাদের শিরোনাম দেখছি, নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি। দেখেন, সন্দেহ হওয়ার তো অনেক যুক্তি আছে। আপনাকে যদি প্রশ্ন করি, কবে নির্বাচন হতে পারে? জনগণের, সাধারণ জনগণকে বলেন, যে সবাই বলে যে ইউনূস সহজে নির্বাচন দিবে না। কিসের আলোকে বলে? যেমন আমি আপনাকে খারাপ মানুষ বলতে হলে কিছু ইন্ডিকেটর লাগবে, কিন্তু ইউনূস সরকার সাইকোলজিটা দেখতে হবে। উনি 1/11 এর সময় একটা দল করতে চেয়েছিল, সাড়া পায় নাই। তিনি তখন বলেছেন, আমি কিন্তু লিখেছিলাম তার পক্ষে, স্টোরি লিখেছিলাম, ছাপা হয়েছে, হ্যাঁ। তো তিনি তখন আপনার সাড়া পান নেই, ছেড়ে দিয়ে বিদেশ চলে গেছে। এইবারে তিনি, আপনি খেয়াল করে দেখেন, তার এখন জেলে থাকার কথা ছিল, হ্যাঁ। শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো, এখন তাকে জেলে 6 তলায় তারে পায়ে হাঁটে উঠাইছে, নামাইছে, এই বৃদ্ধ মানুষ। আমি সে জাতীয় সম্পদ, সেই হিসেবে আমি তার পক্ষে 3টা লেখা লিখছি, কেউ এটা টাচ করতে চায় না। আমি অনেক রিকোয়েস্ট করে ছাপেছি, আমার লেখা আছে, ছাপা আছে। কিন্তু এখন তিনি যে, আমার কাছে মনে হয় তিনি ইস্যুটাকে পার্সোনালি নিয়েছে, জাতির কাছে ছাড়তে পারে নাই। তিনি ভাবছেন যে এখন যদি আমার বিএনপিকে বিশ্বাস করা যায় না, জামাতকে বিশ্বাস করা যায় না, অন্য পার্টিকেও বিশ্বাস করা যায় না, কারণ তারা হঠাৎ করে আওয়ামী লীগের সাথে আঘাত করতে পারে। সুতরাং আমারই পার্টি তৈরি করে আমার বিশ্বস্ত লোকের হাতে ক্ষমতা ছাড়তে হবে, যাতে আমার নিরাপত্তা দিতে পারে। এই পার্টি, নতুন পার্টি তো ওনার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নাই, উনি তো পার্টি গঠন করছে। উনি ইকোনমিক টাইমস কে বলছে যে ছাত্ররা সংগঠন উনি প্রথম প্রকাশ করছে। ছাত্রদের রাজনীতিতে আসা উচিত। এই জন্য তখন আমাকে বলতেই হয় উনি দেশপ্রেমিক না, কারণ আমার চিন্তা ভিন্ন। কারণ এই দেশে স্কুল থেকে এই যে সমাবেশ করলো না মানিক মেহবুতে, দেখছি কিছু শিশু হয়েছে, শিশু মানে 18 বছর বয়সের নিচে ছেলেদের। এখন ধরেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা যদি আজকে সরকার চালানো ব্যস্ত, তাদের ভিতরে মানসিক যে তৈরি করে ফেলছে, এই পড়াশোনা যদি বন্ধ হয়ে যায়, বিজ্ঞানের যুগে এই 7-8 জেনারেশন যদি গ্যাপ হয়ে যায়, এরা যদি লেখাপড়া না করে ঠিক মতো, তাহলে এই বিজ্ঞানের যুগে দেশটা টিকে থাকবে কি করে? সরকার চালালে দেশ টিকবে না, তো মানুষ তৈরি করলে দেশ টিকবে। জি, আমরা শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। আসিফ ভাই, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আরো একটু সময় পেলে আলোচনা করতে পারলে আরো অনেক বেশি মূল্যবান আলোচনা বেরিয়ে আসতো। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি আসলে সন্দেহ সংশয় যাই থাকুক না কেন, এবং এই যে নানান ধরনের আলাপ আলোচনা বা সমালোচনা যেটিই হোক এবং ষড়যন্ত্র যতই হোক, আমরা আসলে শেষ পর্যন্ত জাতিগত যে ঐক্য জুলাই অভ্যুত্থানে আমাদের তৈরি হয়েছে, সেই ঐক্যই আমাদের আসলে সব কিছুর, সকল বাধা বিপত্তির মোকাবেলার সমাধান সূত্র হিসেবে কাজ করবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।